একটা দেশের অর্থনীতিকে যদি একটা মানুষের শরীরের সাথে তুলনা করা হয় তাহলে এরও কিন্তু একটা পালস বা নাড়ির স্পন্দন আছে, আর সেই স্পন্দন মেপেই বোঝা যায় এর স্বাস্থ্যটা আসলে কেমন। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা ঠিক এই কাজটাই করব, বাংলাদেশের অর্থনীতির নাড়ি স্পন্দন মাপব লেটেস্ট কিছু ডেটা দিয়ে। চলুন এই অর্থনৈতিক হেলথ চেকআপটা শুরু করা যাক। তো প্রশ্ন হল, এই যে অর্থনীতির স্পন্দন, এটা মাপা হয় কিভাবে? ব্যাপারটা কিন্তু অনেকটা ডাক্তারদের মতোই। তারা যেমন নাড়ি টিপে রোগীর অবস্থা বোঝেন, অর্থনীতিবিদরাও ঠিক সেভাবেই কিছু ইন্ডিকেটর বা সূচক দেখে একটা দেশের অর্থনীতির হাল হকিকত বিচার করেন। আর এই সংখ্যাগুলো, এগুলো কিন্তু মোটেও শুকনো পরিসংখ্যান না, এগুলো দেশের আর্থিক অবস্থার একটা জীবন্ত গল্প বলে। তো আজকে আমাদের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা রোডম্যাপ দেখে নিই। প্রথমে আমরা দেখব অর্থনীতির সবথেকে বড় খবরটা, মানে গ্রোথ। তারপর দেখব বিশ্বের সাথে আমাদের কানেকশনটা কেমন। এরপর দেশের ভেতরের অবস্থা, একটা বড় ঝুঁকির সিগন্যাল, আর সবশেষে একটা ফাইনাল স্কোর কার্ড। চলুন তাহলে শুরু করা যাক প্রথম টপিকটা দিয়ে। মূল শিরোনাম অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর এখানে প্রশ্নটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা? তো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা কি? সেটা হল 3.97%। হ্যাঁ, এটাই হচ্ছে ফিস্ক্যাল ইয়ার 2025-এর জন্য বাংলাদেশের জিডিপি গ্রোথ রেটের একটা প্রাথমিক ধারণা। সোজা কথায় ধারণা করা হচ্ছে যে আমাদের অর্থনীতির আকার আগের বছরের চেয়ে প্রায় 4% মতো বাড়বে। তবে শুধু একটা সংখ্যা দিয়ে কিন্তু পুরো ছবিটা বোঝা যায় না। আসল গল্পটা লুকিয়ে আছে ট্রেন্ডের মধ্যে। আপনারা যদি খেয়াল করেন, গত 3 বছরে গ্রোথ রেটটা কিন্তু কমছে। অর্থবছর 23-এ যা ছিল প্রায় 6% কাছাকাছি, সেটা এখন 4%-এরও নিচে নেমে এসেছে। এই যে গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে, এটা কিন্তু অর্থনীতির জন্য একটা বেশ বড় সিগন্যাল। আচ্ছা, অর্থনীতির স্বাস্থ্য বুঝতে হলে তো শুধু দেশের ভেতরে তাকালে হবে না, তাই না? বিশ্বের সাথে আমাদের লেনদেনটা কেমন সেটাও দেখতে হবে। মানে বাংলাদেশে টাকা কিভাবে আসে আর কিভাবে বাইরে যায়। এই চার্টটা দেখুন, ছবিটা কিন্তু একদম পরিষ্কার। আমরা বিদেশ থেকে জিনিসপত্র কিনছি, মানে আমদানি করছি $68.35 বিলিয়ন, আর বিদেশে বিক্রি করছি, মানে রপ্তানি করছি $43.96 বিলিয়ন। এই যে আমদানি আর রপ্তানির মধ্যে বিশাল একটা গ্যাপ, এটাকেই আমরা বলি ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি। আর এর সরাসরি চাপটা গিয়ে পড়ে আমাদের ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। আর এই বাণিজ্য ঘাটতির কারণেই আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাও নেগেটিভ হয়ে যায়। দেখুন, জুলাই থেকে অক্টোবর এই সময়টাতে প্রায় $3,225 মিলিয়ন আমাদের দেশ থেকে বাইরে বেশি চলে গেছে, যা এসেছে তার তুলনায়। ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার। কিন্তু সব খবরই যে খারাপ তা কিন্তু নয়। এর মধ্যে আরেকটা দারুণ শক্তিশালী গল্প আছে, যা এই ঘাটতির ধাক্কাটা অনেকটাই সামলে দিচ্ছে। আর সেই গল্পটা হলো আমাদের রেমিটেন্স। দেখুন, 1 বছরে প্রবাসী ভাইবোনেরা যে টাকা পাঠিয়েছেন, সেটা বেড়েছে প্রায় 26.83%। এটা একটা অসাধারণ ব্যাপার। এই টাকাটা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ধরে রাখতে যে কি পরিমাণ সাহায্য করছে তা বলে বোঝানো যাবে না। তো বাইরের দুনিয়ার কথা তো হলো, এবার চলুন একটু দেশের ভেতরের অর্থনীতির দিকে তাকাই। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আর ব্যবসা বাণিজ্যের জন্য টাকার যোগান, এই দুটো বিষয়ে কেমন চলছে? এখানে কিন্তু একটা ভালো খবর আছে। দেখুন, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে। গত বছর নভেম্বরে এটা ছিল 11%-এর উপরে, আর এই বছর নভেম্বরে সেটা নেমে এসেছে 8.29%। এখন এর মানে কিন্তু এই না যে জিনিসপত্রের দাম কমে গেছে। এর মানে হলো দাম বাড়ার যে গতিটা, সেটা আগের চেয়ে একটু স্লো হয়েছে। সাধারণ মানুষের জন্য এটা অবশ্যই একটা স্বস্তির খবর। আচ্ছা, তাহলে ব্যাংক থেকে লোন বা ঋণ নিচ্ছেটা কারা? এই ডেটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতে লোন নেওয়ার হার বেড়েছে মোটামুটি 6.23%, কিন্তু সরকারি খাতে ঋণ বেড়েছে 24%-এরও বেশি। মানে প্রাইভেট সেক্টরের চেয়ে সরকার অনেক বেশি ঋণ নিচ্ছে। প্রশ্নটা হলো, সরকারের হঠাৎ এত ঋণের প্রয়োজন হচ্ছে কেন? এখন পর্যন্ত আমরা ভালো মন্দ মিলিয়ে একটা চিত্র দেখলাম, কিন্তু একটা কমপ্লিট ছবি পেতে হলে আমাদের একটা বড় ঝুঁকির দিকেও তাকাতে হবে।
এটা হলো ব্যাংকিং খাতের একটি বড় চ্যালেঞ্জ। এই টাইমলাইনটা দেখুন, এটা কিন্তু সত্যি খুব চিন্তার বিষয়। মাত্র ২ বছরের মধ্যে ব্যাংকিং সিস্টেমে ক্লাসিফাইড লোন বা খেলাপি ঋণ, মানে যে ঋণটার ফেরত আসছে না, সেটার পরিমাণ মোট ঋণের প্রায় ১০% থেকে বেড়ে ৩৫.৭৩% পৌঁছে গেছে। এই যে লাফিয়ে লাফিয়ে খেলাপি ঋণ বাড়ছে, এটা দেশের পুরো আর্থিক সিস্টেমের জন্য একটা বিরাট রেড ফ্ল্যাগ। তো এত সব কিছুর পর বাংলাদেশের অর্থনীতির ফাইনাল স্কোর কার্ডটা আসলে কি দাঁড়ালো? চলুন শক্তি আর দুর্বলতাগুলো একবারে দেখে নিই। তো আমাদের হাতে কি কি আছে? একদিকে আমাদের শক্তি হলো রেমিটেন্স, যা প্রায় ২৭% বেড়েছে। রপ্তানিও কিন্তু ৭.৭% বেড়েছে। আর ইনফ্লেশনটাও আগের বছরের চেয়ে কমেছে, যেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জগুলো কিন্তু কম বড় নয়। জিডিপি গ্রোথ স্লো হয়ে ৩.৯৭% নেমে এসেছে। আর সবচেয়ে বড় চিন্তার কারণ, খেলাপি ঋণ বেড়ে ৩৫.৭% পৌঁছেছে। সাথে আমদানিতে রপ্তানির চেয়ে বেশি আছেই। দিন শেষে মূল প্রশ্নটা কিন্তু একটাই, বিদেশে কর্মরত আমাদের ভাই বোনদের পাঠানো এই শক্তিশালী বৈদেশিক আয় দেশের ভেতরে বাড়তে থাকা এই আর্থিক ঝুঁকিগুলোকে, বিশেষ করে ব্যাংকিং খাতের এই বিপদকে সামাল দিতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তরের ওপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।